তৃণমূলের বিকল্প চাই, কিন্তু বিকল্প কই? শক্ত বিরোধী চাই, সেটাই তো নেই। এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় রুবিনা খাতুন। আজকের বিষয় হচ্ছে তৃণমূলের বিকল্প চাই, কিন্তু বিকল্প কই? শক্ত বিরোধী চাই, কিন্তু সেটাই তো নেই। আপনারা তো জানেন রাজনীতিতে একটা খুব পুরনো প্রবাদ আছে, কি না, শাসক ততটাই শক্তিশালী হয়, বিরোধী যতটা দুর্বল হয়। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে এই প্রবাদটাই যেন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। রাজ্যের রাজনৈতিক আবহাওয়া এখন উত্তপ্ত। চলছে এসআইআর, এর পরেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। একদিকে দীর্ঘ 15 বছরের শাসনে থাকা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পঞ্জীভূত ক্ষোভ, দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, আর যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্প্রতি ঘটে যাওয়া মেসি কেলেঙ্কারি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়। সব মিলিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন অনেক, ক্ষোভও কম নয়। কিন্তু সেই ক্ষোভের বারুদে আগুন দেওয়ার মতো সলতেটা কোথায়? রাজ্যবাসীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, তৃণমূল না থাকলে তাহলে কে? বিকল্পটা কে? এই বিকল্পহীনতার সুযোগ নিয়েই কি ফের নবান্নের দখল নিতে চলেছে শাসক দল? প্রশ্ন এটা। তার মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন প্রতিষ্ঠান বিরোধিতার চোরা স্রোত বনাম বিরোধী শূন্যতা। 2026-এর নির্বাচন যখন কড়া নাড়ছে, তখন পশ্চিমবঙ্গের বাতাসে কিন্তু দিব্যি প্রতিষ্ঠান বিরোধিতার গন্ধ স্পষ্ট। নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি এবং বিভিন্ন কেলেঙ্কারিতে জেরবার শাসক দল তৃণমূল। তার উপর সম্প্রতি লিওনেল মেসির সফরকে কেন্দ্র করে যে প্রশাসনিক ব্যর্থতা দেখা গিয়েছে, সেটা রাজ্যের ভাবমূর্তিতে সত্যিই বড় সড়ো ধাক্কা দিয়েছে। মানুষ দেখছে, মানুষ বুঝছে, কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তারা ইভিএমের বোতামটা টিপবে কার নামে, সেখানে গিয়েই দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। গণতন্ত্রের রাগ দেখানোর জায়গাও তো একটা বিশ্বাসযোগ্য মুখ খোঁজে। এখানেই পশ্চিমবঙ্গ আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভোটাররা পরিবর্তন চাইছেন, কিন্তু পরিবর্তনের কাণ্ডারি হিসাবে যাদের দেখছেন তাদের ওপর ভরসা রাখতে পারছেন না। পারছেন না। বিজেপির কথা ধরলে তারা তো ছন্ন ছাড়া নাবিকের একটা তরীর মতো, একটা জাহাজের মতো, একটা নৌকার মতো, নয় কি? রাজ্যের প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে যারা আব কি বার 200 পারের স্লোগান তুলেছিল, তারা আজ কার্যত দিকভ্রান্ত। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিঃসন্দেহে একজন লড়াকু নেতা। নন্দীগ্রামে মমতাকে হারানোর মতো রেকর্ড পর্যন্ত তার রয়েছে, কিন্তু সাধারণ মানুষের একটা বড় অংশের কাছে তিনি আজও কিন্তু তৃণমূলের একজন দলবদলু। তার রাজনৈতিক ডিএনএতে তৃণমূলী সংস্কৃতি এতটাই প্রকট যে তাকে বিজেপির নিজস্ব বা বিজেপির আদর্শগত বিকল্প মুখ হিসাবে মেনে নিতে অনেকেরই দ্বিধা বোধ রয়েছে। তার আক্রমণাত্মক ভঙ্গি অনেক সময় সংবাদ শিরোনামে আসে বটে, কিন্তু সেটা কি আদৌ জনমানসে ভরসা জাগাতে পারছে না। শুধু তাই নয়, বিজেপির সমস্যা শুধু শুভেন্দু অধিকারীতে আটকে নেই। দলের অন্দরে আদি এবং নব্যর লড়াই, মানে নতুন আর পুরনোর লড়াই এখন আর গোপন কোনো বিষয় নয় বিজেপিতে। দিলীপ ঘোষের কথাই ধরুন না, যিনি একসময় রাজ্য বিজেপির সভাপতি হিসাবে দলকে মাটি থেকে তুলে এনেছিলেন। তার সেই মেঠো রাজনীতির স্টাইল আজ দলের অন্দরে একেবারেই ব্রাত্য। রাহুল সিনহার মতো পুরনো পোড় খাওয়া নেতারা আজ সাইড লাইনে। তাদের নাম আর খবরের কাগজে, টিভি চ্যানেলে দেখা যায় না। তাদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কোনো সদিচ্ছা কেন্দ্রীয় নেতৃত্বেরও আছে বলে মনেই হয় না। অন্যদিকে যাদের ওপর বাজি ধরা হয়েছিল, তারাও চূড়ান্ত হতাশ করেছেন। বালুরঘাটের বিধায়ক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, যার ক্ষেত্রে মনে করা হয়েছিল যে বাংলার রাজনীতিতে এবার হয়তো গুণীজনদের কদর বাড়বে, তিনি এখন কার্যত অদৃশ্য। সেই অশোক লাহিড়ী দেখাই যায় না।
বিধানসভার বিতর্কে বা রাজ্যের অর্থনৈতিক শ্বেতপত্র তৈরিতে তাঁর যে ভূমিকা থাকা উচিত ছিল তার ছিটে ফোঁটাও দেখা যায়নি। তিনি এখন দলের একজন প্রান্তিক খেলোয়াড় বা ফ্রিঞ্জ প্লেয়ার হয়ে রয়েছেন, মাত্র হয়ে গেছেন। একই অবস্থা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি হিসাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে যেরকম জেহাদ ঘোষণা করেছিলেন তাতে আশার আলো দেখেছিলেন লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, কোটি কোটি জনগণ। সাংসদ হওয়ার পর আশা ছিল তিনি সংসদে বা রাজপথে সেই লড়াইকে আরও তীব্র করবেন, কিন্তু রাজনীতির ময়দানে নেমে তিনিও যেন হারিয়ে গেলেন। তার সেই তেজ, তার সেই আইনি যুক্তি সবই যেন দলীয় রাজনীতির জাঁতাকলে একেবারে পিষ্ট হয়ে গেল। হয়নি? মানুষ ভেবেছিল তিনি হবেন ক্রুসেডার, কিন্তু তিনি হয়ে রইলেন কিনা শুধুই একজন এমপি, শুধুই একজন বিজেপি সাংসদ। অর্থাৎ বিজেপির হাতে আজ এমন কোনো মুখ নেই যাকে সামনে রেখে তারা বলতে পারে যে ইনিই হবেন আগামীর মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। নরেন্দ্র মোদী আর অমিত শাহর মুখ দেখিয়ে লোকসভা পার করা যায় ঠিকই, কিন্তু বিধানসভায় বাঙালি একজন ঘরের লোক খোঁজে যে কিনা ধুতি পাঞ্জাবি বা শাড়িতে তাদের মতোই কথা বলবে, তাদের মতোই সংস্কৃতি মনে হবে, সেই মুখের যে বড় অভাব গেরুয়া শিবিরে, এটা আজ আর অস্বীকার করার কোনো উপায় নেই। আর পশ্চিমবঙ্গের কংগ্রেসের কথা বলতে গেলে একেবারেই এটা বলতেই হয় যে পশ্চিমবঙ্গে আত্মবিসর্জনের করুণ একখান হয়ে দাঁড়িয়েছে কংগ্রেস। একদা এই রাজ্যের শাসক দল এবং পরবর্তীকালে প্রধান বিরোধী দল কংগ্রেসের অবস্থা আজ আরও করুণ। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের স্বার্থে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করতে কংগ্রেস হাইকমান্ড যে বলিদান দিয়েছিল তার খেসারত দিতে হচ্ছে রাজ্য কংগ্রেসকে। স্বাভাবিকভাবে সেটা দেখতেই পাচ্ছেন। অধীর রঞ্জন চৌধুরী, যিনি ছিলেন মুর্শিদাবাদের রবিনহুড এবং কট্টর মমতা বিরোধী কণ্ঠ, তাকে কার্যত বলির পাঁঠা বানানো হলো। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা স্পষ্ট করে দিলেন যে জাতীয় স্তরে মোদীকে হটাতে মমতাকে তাদের প্রয়োজন, তাদের দরকার, তাই বাংলায় অধীরের লড়াইকে তারা গুরুত্ব দেবেন না, এটাই তারা পরিষ্কার করে দিলেন। কংগ্রেস নেতৃত্বের এই ধরি মাছ না ছুঁই পানি নীতি রাজ্য কংগ্রেসের কর্মীদের মনোবল ভেঙে দিল। নিচুতলার কর্মীরা যারা প্রতিদিন তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করেন, তারা দেখলেন তাদের সেনাপতিকেই নিরস্ত করে দেয়া হয়েছে, তাদের সেনাপতি অধীর রঞ্জন চৌধুরীকেই পাত্তা দেওয়া হয় না। আমরা তো কোন ছাড়। এর ফল যা হওয়ার তাই হলো। শঙ্কর মালাকারের মতো উত্তরবঙ্গের দাপুটে কংগ্রেস নেতা, যিনি কিনা দশকের পর দশক ধরে হাত চিহ্নের ঝান্ডা ধরে লড়াই করেছেন, তিনিও আজ হতাশ হয়ে কিনা তৃণমূলে নাম লিখিয়েছেন। মালদা, মুর্শিদাবাদ বা উত্তর দিনাজপুরের যে গড় একসময় কংগ্রেসের দুর্গ ছিল, আজ সেগুলো একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। রাহুল বা প্রিয়াঙ্কা গান্ধীর কাছে পশ্চিমবঙ্গ কোনোদিনই অগ্রাধিকারের তালিকায় ছিল না, এখনো নেই। মমতার সঙ্গে তাদের সম্পর্কটা ঠিক কেমন, বন্ধুত্বের নাকি বৈরিতার, সেটা নিয়ে তারা নিজেরাই এখন দ্বন্দ্বে। আর এই ধোঁয়াশায় দম বন্ধ হয়ে মারা যাচ্ছে প্রদেশ কংগ্রেস। আজ রাজ্যে কংগ্রেস সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হওয়ার পথে। তাদের কোনো সাংগঠনিক শক্তি নেই কোনো গ্রহণযোগ্য নেতা যিনি রাজ্য জুড়ে প্রচারে ঝড় তুলতে পারেন। এবার বামফ্রন্টের কথা বলি। তা বামফ্রন্টের কথা কি বলবো? পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এখন অস্তিত্বের সংকট আর টিভির বিপ্লব হয়ে দাঁড়িয়েছে। 2011 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর বামফ্রন্টের যে রক্তক্ষরণ শুরু হয়েছিল সেটা আজও কিন্তু বন্ধ হয়নি। সিপিআই, ফরওয়ার্ড ব্লক বা আরএসপির মতো শরিক দলগুলো আজ কার্যত বিলুপ্ত প্রায়। তাদের দলীয় কার্যালয়গুলোতে ধুলো জমেছে। নতুন প্রজন্মের কেউ আর ওদিকে পা বাড়ায় না। টিম করে জ্বলছে শুধু সিপিএম। কিন্তু তারাও কি সেই আগের সিপিএম আছে? আগের মতো সেই সিপিএম? আলিমুদ্দিন স্ট্রিটের বৃদ্ধতন্ত্র আজও দলের রাশ ছাড়তে নারাজ। বিমান বসু বা সূর্যকান্ত মিশ্রের মতো নেতারা তাদের সময়ের প্রাসঙ্গিকতা হারিয়েছেন অনেক আগেই। অন্যদিকে মীনাক্ষী মুখোপাধ্যায়দের মতো কিছু তরুণ মুখ উঠে এসেছে ঠিকই, ইনসাফ যাত্রার মতো কর্মসূচিতে ভিড়ও হয়েছে, কিন্তু সেই ভিড় কি ভোটে রূপান্তরিত হচ্ছে? এখনো পর্যন্ত সেটা দেখা যায়নি। সমস্যা হলো বামেদের এই নতুন প্রজন্মের নেতারা মাটির চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন টেলিভিশনের পর্দায় বা সোশ্যাল মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে। তারা তাত্ত্বিক বিতর্কে তুখোড়। ফেসবুকে তাদের পোস্ট ভাইরাল হয়,
কিন্তু গ্রামের বুথ রক্ষা করার মতো পেশি শক্তি বা গ্রামের বুথ রক্ষা করার মতো সাংগঠনিক দক্ষতা তাদের আদেও নেই। রাজনীতির ময়দানটা যে টিভি স্টুডিওর এসি ঘর নয়, বরং রোদ, জল, বৃষ্টির কঠিন মাটি, এই সত্যটা তারা অনেক সময় ভুলে যান। মানুষ তাদের কথা শুনে হাততালি দেয়, কিন্তু ভরসা করে না, কারণ মানুষ মনে করে এরা ভালো ছেলে মেয়ে, কিন্তু শাসক হওয়ার মতো দাপট এদের নেই। বামেদের সেই হারানো জমি পুনরুদ্ধারের জন্য যে কঠিন পরিশ্রম দরকার, সেটা এই স্মার্টফোন সর্বস্ব রাজনীতি দিয়ে সম্ভব নয়, এটাই এখন মানুষ মনে করছে। ফলে কি হচ্ছে? ফলে হচ্ছে যে পশ্চিমবঙ্গের আমজনতা বা বলতে পারেন পশ্চিমবঙ্গের ভোটাররা পড়েছেন উভয় সংকটে, এবং পশ্চিমবঙ্গের আমজনতার, পশ্চিমবঙ্গের ভোটারদের এই সংকটকেই আশার আলো করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের আশা হচ্ছে যে এই যখন বিরোধীদের অবস্থা, তখন সাধারণ ভোটার যাবে কোথায়? ওদের আর যাওয়ার জায়গা নেই, ওরা কোনো জায়গায় না গিয়ে বাধ্য হয়ে তৃণমূলকে ভোট দেবে, মমতাকে ভোট দেবে। দল হিসাবে তৃণমূলও দেখতে পাচ্ছে যে একদিকে তৃণমূলের দুর্নীতি আর ঔদ্ধত্য, অন্যদিকে বিরোধীদের এই ছন্ন ছাড়া দশা। এই পরিস্থিতিতে ভোটাররা এক গভীর সংকটে। তারা দেখছেন বিজেপি মানেই বাতিল তৃণমূলের নেতাদের পুনর্বাসন কেন্দ্র অথবা অভিজ্ঞতাহীন কিছু মুখের ভিড়, এছাড়া কিছু নয়। আর কংগ্রেস মানেই দিল্লির নির্দেশে চলা এক মেরুদণ্ডহীন সংগঠন পশ্চিমবঙ্গে। আর বাম মানেই নস্টালজিয়া আর তাত্ত্বিক বলি, যার সঙ্গে বাস্তব ক্ষমতার কোনো যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিকল্পহীনতার সুযোগটাকেই কাজে লাগাতে চাইছেন, লাগিয়েছেন এর আগের ভোটে। তৃণমূল জানে তাদের বিরুদ্ধে ক্ষোভ আছে, প্রচণ্ড ক্ষোভ, কিন্তু তারা এও জানে যে সেই ক্ষোভকে ভোটের বাক্সে প্রতিফলিত করার মতো কোনো বিশ্বাসযোগ্য মুখ পশ্চিমবঙ্গে বিরোধীদের নেই। সে বিজেপি হোক, কংগ্রেস হোক, বাম হোক, যেই হোক, এই বিকল্প মুখ এখন নেই। দিদির বিকল্প কে? এই প্রশ্নের উত্তরে বিরোধীরা যখন নীরব থাকে বা তোতলায়, তখনই তো অর্ধেক যুদ্ধ জিতে নেয় তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমোহিনী প্রকল্পগুলো তৃণমূলের বড় হাতিয়ার, এটা অনেকে মনে করে এবং এটা হয়তো সত্যি, কিন্তু তার চেয়েও বড় হাতিয়ার হচ্ছে বিরোধীদের এই দুর্বলতা। মানুষ ভাবছে চোর হলেও এরা কাজটাতে চালাচ্ছে, অন্যরা এলে কি হবে তার তো কোনো ঠিক নেই। এই জানা শয়তান বনাম অজানা এবং দুর্বল দেবদূত, এই দ্বন্দ্বে পাল্লা ভারী থাকছে কিন্তু শাসক দল তৃণমূলের দিকেই। গণতন্ত্রের স্বার্থেই শক্তিশালী বিরোধী থাকা অত্যন্ত জরুরি। সারা পৃথিবী জুড়ে এই তত্ত্ব সবাই মানে, এটাই হচ্ছে লজিক। কিন্তু 2026-এর দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বলছে যে এখানে শাসকের চেয়ে বিরোধীরাই বেশি সংকটে। দুর্নীতি, অপশাসন এবং মেসি কেলেঙ্কারির মতো ঘটনাগুলো শাসক দলকে ব্যাকফুটে ঠেলে দিলেও গোল করার মতো স্ট্রাইকার কিন্তু বিরোধী দলে নেই। বিজেপি, কংগ্রেস বা বাম কারো কাছেই এমন কোনো মুখ বা ব্লুপ্রিন্ট নেই যা দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আমাদের নতুন সরকার। এরকম কোনো মুখ কিন্তু আজও পর্যন্ত তৈরি হয়নি। যতদিন না বিরোধীরা তাদের ঘর গোছাচ্ছে, ততদিন বিকল্প চাই। বিকল্প কই? এই হাহাকার বাংলার বাতাসে ভাসবে, আর এই হাহাকারের মাঝেই হয়তো ফের ক্ষমতার অলিন্দে ঢুকে পড়বে বর্তমান শাসকরা। তবে সেটা কোনোভাবেই যোগ্যতার জোরে নয়, বরং জোর গলায় বলা যায় বিরোধীদের অযোগ্যতার বেনিফিট অফ ডাউট পেয়ে তৃণমূল আবার হয়তো ক্ষমতায় আসবে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি আপনারা শেয়ার করুন। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।